নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর আমরা আরও একবার সাজেশন নিয়ে কিছু কথা বলবো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের জন্য CC3 বলে যে পেপারটি রয়েছে বাংলা অনার্সের, বাংলা অনার্স কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের জন্য যেটা CC3 বলে যে পেপারটিতে সাহিত্যের ইতিহাস রয়েছে, কাব্য, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, তো সেই নিয়েই 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরব। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি যে মডিউল 1, যেখানে মূলত গদ্য, প্রবন্ধ, সাহিত্যের ইতিহাসকে রাখা হয়েছে, সেখান থেকে তোমরা এবারের জন্য যে প্রশ্নগুলোকে খুব গুরুত্বের সঙ্গে দেখবে তার মধ্যে অন্যতমই হচ্ছে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। এটাকে কিন্তু সবথেকে গুরুত্বের সঙ্গে তোমরা দেখতে পারো। পাশাপাশি দেখে রাখবে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায় এবং গদ্যশিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই তিনটে প্রশ্নকে সবথেকে গুরুত্বের সঙ্গে দেখো। এবার পাশে যে দুটো প্রশ্নকে তোমরা একটু দেখে রাখবে, তার মধ্যে একটা আমরা বলবো প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলা গদ্যের অন্যতম শিল্পীরূপে প্রমথ চৌধুরীর অবদান। এই দুটো প্রশ্নও কিন্তু তোমরা পাশে দেখে রাখতে পারো বা দেখে রাখা দরকার। কিন্তু প্রথম তিনটে প্রশ্ন থেকে আশা করা যায় একটা প্রশ্ন তোমাদের জানা পড়বে। এরপর আমরা যদি এখান থেকে 5-এর কিছু প্রশ্ন বলি, অবশ্যই বলতে হবে যে যে কথাগুলো বললাম বড় প্রশ্ন সম্পর্কে, তা থেকে যে 5-এ পড়তে পারে না তা কিন্তু নয়। এগুলো বড় বড় টপিক, এগুলোকে ভালো করে মাথায় রাখলেই এই টপিকগুলো থেকেই কিছু না কিছু 5-এর প্রশ্নও তোমরা পেতে পারো। আলাদা করে তোমরা যেগুলো দেখে রাখবে তার মধ্যে আমরা বলবো টিকা হিসাবে দিগদর্শন পত্রিকাকে দেখে রাখো, আলালের ঘরের দুলাল দেখে রাখো, কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা দেখে রাখো। তার মানে এই নয় যে আলালের ঘরের দুলাল পড়ার পর যদি আমাদের টেকচাঁদ ঠাকুর ওরফে প্যারীচাঁদ মিত্রের মানে বলা যেতে পারে গদ্যশিল্পী হিসেবে তার অবদান সংক্ষেপে পড়ে, তাহলেও কিন্তু ওই একই আলালের ঘরের দুলাল অবলম্বনেই সংক্ষিপ্ত আকারে লেখা যাবে। তেমনি কালীপ্রসন্ন সিংহ সম্পর্কে লিখতে বললেও কিন্তু ওই হুতম প্যাঁচার নকশা ধরেই আলোচনা করা যাবে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে এই মোটামুটি মডিউল 1-এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আবারও বলছি, এই প্রশ্নগুলোর মধ্য থেকেই বড় প্রশ্নগুলোকেও যদি ভালো করে দেখে রাখো, তা থেকেও কিন্তু 5-এর প্রশ্ন তোমাদের জানা পড়বে, এমনটা মনে করতেই পারো। বিশেষত তোমরা একটু দেখে রাখতে পারো যখন প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র পড়ছো, বঙ্কিমচন্দ্রের বিশেষত খুব ইম্পর্টেন্ট যে গ্রন্থটি অর্থাৎ কমলাকান্তের দপ্তর, এটাকেও কিন্তু একটু টিকা আকারে দেখে রাখবে, ঠিক আছে? এরপর আমরা মডিউল 2 থেকে যদি দেখি, সেখানে মূলত নাটক একদিকে আছে আর একদিকে কাব্য কবিতা। আমি বলবো যে কোনো একটা পার্টকে খুব ভালো করে তোমরা দেখতে পারো এবং সেখানে তোমরা খুব গুরুত্বের সঙ্গে যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান। কারণ বাংলায় নাটক ব্যাপারটা, মৌলিক নাটক ব্যাপারটা কিন্তু মধুসূদনের হাত ধরেই জন্ম নিয়েছিল। ফলে মধুসূদনকে সব থেকে গুরুত্বের সঙ্গে দেখে রাখো। পাশে অবশ্যই যে দুটো প্রশ্নকে খুব গুরুত্বের সঙ্গে আরও দেখে রাখবে, যে তিনটে প্রশ্নকে, একটা হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান, বাংলা ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়, এবং পাশে অবশ্যই একটু দেখে রাখো বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের অবদান। এই 4টে প্রশ্ন তোমরা গুরুত্বের সঙ্গে করবে। এই কারণে এই 4টে প্রশ্নকে গুরুত্বের সঙ্গে করবে যে এখানে কিন্তু মডিউল 2-এর কিন্তু দুটো পার্ট আছে, একটা কাব্য কবিতা, একটা নাটক। আমাকে যদি একটা পার্টকে ভালো করে করতে হয় তাহলে সেই পার্ট থেকে একটু বেশি প্রশ্ন আমাদেরকে করতেই হবে, কারণ এখানে একই জায়গা থেকে দুটো প্রশ্ন কিন্তু থাকছে না। ফলে যদি খুব লিমিটেড প্রশ্ন করা হয় তাহলে কিন্তু সেখানে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। সেই জন্য আমরা বলবো বাংলা নাটকে মধুসূদন দত্তকে সব থেকে গুরুত্বের সঙ্গে দেখো। পাশে অবশ্যই 3টে প্রশ্নকে দেখে রাখবে, নাট্য সাহিত্যে দীনবন্ধু, বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়, এটাও বেশ পরে অনেকবারই পড়েছে, এবং বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের অবদান। এবার যদি কেউ একান্তই কবিতা থেকে করতে চাও, আমরা কবিতার সাজেশন এক্ষেত্রে দিতে চাইছি না, তাও যদি দেখতে চাও তাহলে আমরা বলবো যে খুব গুরুত্বের সঙ্গে অবশ্যই দেখে রাখতে পারো বিহারীলাল চক্রবর্তী, বাংলা কাব্য কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তী বা বাংলা গীতি কবিতার কাননে যে ভোরের পাখি যাকে বলা হয়, সেই বিহারীলাল চক্রবর্তীর কবি প্রতিভা বা তাকে ভোরের পাখি বলার সার্থকতা কতদূর, এটা একটু দেখে রাখো। এবার যদি এটা বড় প্রশ্নে বাই চান্স না আসে, 5-এও পড়তে পারে, বিহারীলাল সম্পর্কে 5-এ আসেও অনেক সময়। এছাড়া তোমরা দেখে রাখতে পারো নজরুল
কাজী নজরুলের কবি প্রতিভার বৈশিষ্ট্যটাকে একটু সংক্ষেপে দেখে রাখো এবং জীবনানন্দের কবি প্রতিভাটাও একটু দেখে রাখতে পারো। ঠিক আছে, এই মোটামুটি এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা যদি 5 প্রশ্ন এখান থেকে বলি তাহলে আমরা বলবো বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদানটা সংক্ষেপে তোমরা দেখে রাখো। গিরিশচন্দ্রের একটি সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো, এটাও একটু দেখে রাখতে পারো। বিশেষত গিরিশচন্দ্রের আমরা যেটাকে বলতে পারি প্রফুল্ল বলে যে নাটকটা, সেটা কিন্তু একটু 5 জন্য দেখে রাখো। গিরিশচন্দ্রের একটি পৌরাণিক নাটক হিসাবে দেখে রাখতে পারো বিল্বমঙ্গল জনা কোনো একটা নাটককে। এছাড়া আমরা তো বিজন ভট্টাচার্য পড়ছি, আলাদা করে একটু নবান্ন টিকাটাকে দেখে রাখতে পারি। এবার আমরা দেখে রাখতে পারি রবীন্দ্রনাথের কিছু নাটক, যেমন মুক্তধারা, রক্তকরব, এই দুটো নাটক একটু টিকা আকারে পড়ে রাখো এবং এই টিকা আকারে পড়েই এটা থেকেই একটা প্রশ্নের আকারে দেখে রাখো যে রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথের অবদান। এছাড়া তোমরা নীলদর্পণটাও টিকা হিসেবে দেখে রাখতে পারো, যদিও এগুলো আলাদা করে যে অনেকটা পড়তে হবে তা নয়। তোমরা যখন বড় প্রশ্নগুলো বিজন ভট্টাচার্য বা দীনবন্ধু পড়ছো তখন সেগুলো চলে আসছে। আর যে কথা বললাম যে গিরিশচন্দ্রের নাট্য প্রতিভাটাও একটু 5 দেখে রাখো, তাহলে আর এখান থেকে তেমন কোনো প্রশ্ন বাকি থাকে না। এরপর আমরা যদি মডিউল 3 থেকে দেখি তাহলে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন, তবে আমি যে 3টে প্রশ্নকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখতে চাইব তার মধ্যে একটা হচ্ছে বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান, বাংলা ছোট গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং বাংলা উপন্যাস সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়। এই 3টে প্রশ্নকে সবথেকে গুরুত্বের সঙ্গে দেখে রাখো। পাশে তোমরা একটু দেখে রাখতে পারো ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একটু ছোট করে দেখে রাখো। এছাড়া এখান থেকে টিকার আকারে বা সংক্ষিপ্ত আকারে অবশ্যই পড়ে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কিছু বৈশিষ্ট্য বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক হিসেবে বাঙালির কাছে এত জনপ্রিয় কেন, এটা একটু দেখে রাখো। এছাড়া তোমরা টিকার আকারে চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, পল্লী সমাজ এই উপন্যাসগুলো দেখে রাখো। পদ্মা নদীর মাঝি দেখে রাখো মানিক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া তোমরা পথের পাঁচালী দেখে রাখো, ধাত্রী দেবতা দেখে রাখো, পুতুল নাচের রীতিকথাও দেখে রাখো। এগুলো মোটামুটিভাবে তোমরা এখান থেকে দেখে রাখো। যেমন বিভূতিভূষণের উপন্যাস বলতে গেলে আমরা যে একটু দেখে রাখতে বললাম, সেখানেই পথের পাঁচালী চলে আসছে, ফলে পথের পাঁচালী কেন্দ্রিক বিভূতিভূষণটাও একটু দেখে রাখো। অর্থাৎ পথের পাঁচালী, ধাত্রী দেবতা, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের রীতিকথা, গোড়া, চোখের বালি, পল্লী সমাজ, এরকম বেশ কিছু টিকা তোমাদেরকে কিন্তু একটু করে রাখতে হবে, কারণ এখানকার সিলেবাসটা একটু বেশ বড়। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির জীবনে কেন এত জনপ্রিয় সেটাও কিন্তু তোমরা দেখে রাখবে। তো এই মোটামুটিভাবে বলা যেতে পারে যে ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স 3য় সেমিস্টারের জন্য যে CC3 যে সাজেশান 2025-এর জন্য, এগুলোকে আমরা মোটামুটিভাবে একটা সাজেশান মতো করে ভাবতে পারি। এবং শুধু তাই নয়, এটাও তোমরা মনে রাখতে পারো যে পাশের জন্য মোটামুটিভাবে প্রায় সাজেশানটা এটাই। ঠিক আছে, তো ঠিক আছে, তো এই মোটামুটিভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা অনার্স 3য় সেমিস্টারের CC3-র জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।